বিসিবি নির্বাচনে লড়ছেন তামিম ইকবাল। সভাপতির পদ ছেড়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে বললেন বুলবুলকে। নির্বাচনকে সরকারের প্রভাবমুক্ত রাখার আহ্বান। মনে হয় যে ওনারা রিজাইন করে দেওয়া উচিত স্ট্রেট অ্যাওয়ে, বিকজ এটার কি গ্যারান্টি যেটা ফেয়ার থাকবে। কাল এশিয়া কাপে অংশ নিতে 2 ধাপে আরব আমিরাতে যাবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলার চ্যালেঞ্জ টাইগারদের। 11 সেপ্টেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচে জেতেনি কেউ, হারেনি কেউ। ফুটবলের মরা গাঙে কোনোভাবেই উঠছে না ঢেউ। বিসিবি নির্বাচন করতে চাইলে সভাপতির পদ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে পদত্যাগ করতে বললেন তামিম ইকবাল। নির্বাচনকে সরকারের প্রভাব মুক্ত রাখারও আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক। আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে অংশ নেবেন তামিম। এখনই সভাপতি হওয়া নিয়ে কিছু ভাবছেন না। আপাতত লক্ষ্য পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বিসিবিতে যুক্ত হয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করার। তামিমের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। অন্যতম সফল অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি এর মধ্যে বলেছেন বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সঙ্গে কথা বলবো। তার জন্য তার এই চ্যাপ্টারটা কিন্তু তার ক্যারিয়ারে একদমই নতুন। ইন্টারফিয়ারেন্স যদি না হয় আপনি বিসিবি ইলেকশন করবেন। আমরা জানি যে কিছুদিন আগে থেকে বিসিবি ইলেকশনের কথা হচ্ছে। আপনি কি এখন পর্যন্ত ইন্টারফিয়ারেন্সের সুযোগ দেখছেন বা কোনো শঙ্কা দেখছেন? বুলবুল ভাই যে বিষয়টা বললেন, আমার কাছে মনে হয় যে ঘুরায় ফিরায় কথাটা না বলে স্ট্রেট বলে দিলে খুব ভালো যে আমি ইলেকশন করবো। ইলেকশন করা তো খারাপ কোনো কিছু না। ইলেকশন করা তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে, যদি সে ওই বক্সগুলো টিক করে, যদি তার কাছে কাউন্সিলরশিপ থাকে, যদি তার ডিস্ট্রিক্ট ডিভিশনে কন্ট্রিবিউশন থাকে। উনি ইলেকশন থেকে বিসিবি থেকে রিজাইন করে স্টেপ ডাউন করবেন, বিকজ এখন তো 25-26 দিনের ব্যাপার। তো এখন আপনি যদি 5 দিন আগে যাই রিজাইন করেন তাহলে তো ওটার কোনো মিনিং হলো না। আমার কাছে মনে হয় যে উনি একটা ট্রেন্ড সেট করতে পারেন যে ইলেকশনের 1 মাস আগে আমি রিজাইন করে দিয়েছি, তাহলে এটা একটা ভালো দিক হয়। ক্রিকেট বোর্ড হলো 16-17 কোটি মানুষের একটা জিনিস। এই ক্রিকেট বোর্ড কোনো দলের না, এই ক্রিকেট বোর্ড কোনো পার্টিকুলার মানুষের না, এই ক্রিকেট বোর্ড হলো পুরো বাংলাদেশের। এই একটা জায়গায় যখন একটা ক্রিকেট ম্যাচ হয়, সব দল এক, সব মানুষ এক, সব ধর্ম এক। তো এই জায়গায় কোনো ধরনের কোনো ইন্টারফারেন্স থাকা উচিত না। আপনি বলছিলেন যে ক্রিকেট বোর্ডে আসতে চান, প্রথমত আপনাকে পরিচালক হতে হবে। অনেকেই বলছে যে আমরা দেখি যে সভাপতি হিসেবে আপনাকে দেখতে চায়। ডেফিনেটলি আপনি যদি পরিচালক হিসেবে নির্বাচিত হন, সভাপতির আমরা জানি একটা প্রসিডিউর আছে, নির্বাচন হওয়ার পরে সব পরিচালকের ভোটে নির্বাচিত হয়, নিশ্চয়ই সেখানেও আপনি কন্টেস্ট করবেন। আগে আপনি ডিরেক্টর হন, যেটা আপনার হাতে আছে, আপনি কন্টেস্ট করবেন। আপনাকে যদি কাউন্সিলরগুলো ভোট দেয় তাহলে আপনি ডিরেক্টর হয়ে আসবেন। যখন হয়ে যাবেন, যখন আপনি 25 জন হয়ে যাবেন, তখন আপনি এই বিষয় নিয়ে চিন্তা করতে পারেন যে এটা কি এরকম কি কোনো অপরচুনিটি হইতে পারে কি পারে না। আমাদের নাম আসলে অটোমেটিকলি মানুষজন চিন্তা করা এভাবে করে শুরু করে। বাট আমার কাছে মনে হয় আপাতত আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার অনলি ফোকাস ইজ অন ইলেকশন অ্যান্ড ট্রাই অ্যান্ড বিকাম দ্য বিসিবি ডিরেক্টর। এটাই। আলোচিত ম্যাচে সমালোচিত লিওনেল মেসি ঘরের মাঠের শেষ ম্যাচটা মাঠের পারফরমেন্স দিয়ে রাঙিয়ে রাখলেও মাঠের বাইরে প্রতিপক্ষ ভেনেজুয়েলার ফুটবলারের গায়ে হাত তুলতে চাওয়ার চেষ্টায় হয়েছেন বিতর্কিত। তবে কেন মেজাজ হারিয়েছিলেন মেসি তা অবশ্য এখনো জানা যায়নি। আলোচিত মেসি, আলোকিত মেসি, কিন্তু আলোর নিচেই অন্ধকার। অন্তত এই ছবি তেমনটাই বলছে। টানেল থেকে মাঠে ফিরতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলার থমাস রিংকনকে মারতে উদ্যত। ঘটনাটা বুয়েনোস আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে আর্জেন্টিনা ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাই ম্যাচের মধ্যবিরতিতে। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে আলবিসেলেস্তে। গোলদাতাও ছিলেন মেসি। বিরতি থেকে মাঠে ফেরার সময় সবাই যখন এগিয়ে যাচ্ছেন, তখন পিছিয়ে পড়েন মেসি। অপেক্ষায় থাকেন থমাস রিংকনের জন্য। তাকে পেতেই আক্রমণ করতে উদ্যত হন। সতীর্থ রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস এবং ক্রিস্টিয়ান কুটিরা অবশ্য অধিনায়ককে থামানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। ভেনেজুয়েলান ফুটবলার থেকে চতুর্থ রেফারি অবাক সবাই। রিংকন অবশ্য আর মাঠেই নামেননি, আর মেসি ফিরে গোল করেছেন আরও একটি। সময়ের সাথে সাথে এই ছবি আর সংবাদ ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। সমালোচিত হচ্ছেন LM10। ঘরের মাঠে শেষ ম্যাচটা পারফরমেন্স দিয়ে স্মরণীয় করে রাখলেও আচরণ দিয়ে নয়। এমন আচরণ মেসির সাথে যায় না। তবে কেন এমন করলেন, এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি এখনো।
বড় তারকাদের ছাড়া হাভিয়ার কাবরেরার দল যেন ছন্নছাড়া। সেই উদ্যম খুঁজে পাওয়া যায়নি নেপালের বিপক্ষে খেলা 90 মিনিটে। মজার ব্যাপার, স্বাগতিক নেপালের বিপক্ষেও কোনো তোড়জোড় দেখা যায়নি। দিন শেষে রংহীন লড়াইয়ে কেউ জেতেনি, হারেও নি কেউ। গোলশূন্য ড্র একটা ম্যাচ। ভেবে দেখুন এমন একটা সিনারিও, হামজা চৌধুরী টিভি সেটের সামনে বসে দেখছেন বাংলাদেশের ম্যাচ। ওখানে ওরও খেলার কথা ছিল, তবে ইনজুরি কনসার্নে শেষ মুহূর্তে ছিটকে গেছেন দল থেকে। ম্যাচ দেখতে দেখতে ভাবছেন তিনি এমন একটা দলের জার্সিতে ইন্টারন্যাশনাল খেলেন যারা নেপালের মতো দলের বিপক্ষেও গোল করতে পারছে না, ম্যাচ জিততে পারছে না। কল্পনার এই ছবি বড্ড বেদনাদায়ক, তাই লেস্টার সিটি থেকে এক ঝটকায় বাস্তবতায় ফেরা যাক। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কোনো রঙ্গমঞ্চ নেই, কোনো জাদু বাস্তবতাও অপেক্ষায় নেই। ম্যাচটা জামাল ভুঁইয়াদের জন্য অন্য কেউ এসে জিতে দেবে না। কিছু একটা যদি হয় সেটা করতে হবে নিজেদেরকেই। বল উইন করা, সঠিক কিংবা ভুল পাস, বল লুজ, আবার সেটা উইন করার চেষ্টা, এই চক্রই চলতে থাকে। এসব করেই 90টা মিনিট কাটিয়েছে বাংলাদেশ নেপাল। প্রথম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে কারো কোনো গোল করার তাড়াই যেন ছিল না। ম্যাচের জয় কিংবা পরাজয় বলে কিছু আছে সেটাই যেন জানা নেই দুদলের। নেপালের সাথে অবশ্য এবারই প্রথম নয়, টানা 6 ম্যাচ জয়হীন লাল সবুজ বাহিনী, তার 4টি ড্র। এই যখন অবস্থা, তখন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঘরের মাঠে ভারতকে হারানোর স্বপ্ন দেখে বাংলাদেশ, হংকংকেও হারাতে চায়। অবশ্য নেপাল ম্যাচের বেশ আগেই এই লড়াইকে ঘিরে সম্ভাব্য সব উত্তেজনা একটু একটু করে মারা গেছে। লেস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে হামজার ইনজুরি কনসার্ন। সমিত সোম তো আসছেন না, সেটা আগে থেকেই জানা। ফাহমিদুল মোরসালিনের মতন ফুটবলার কাঠমান্ডুতে যেতে পারেননি, কারণ আন্ডার 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ব্যস্ততা নিয়ে তারা ভিয়েতনামে। এর সাথে যোগ হয়েছে ন্যাশনাল টিমের নাম্বার 1 গোলকিপার মিতুল মার্মার ইনজুরি। অবশ্য ওর রিপ্লেসমেন্ট হিসেবে মোহামেডানের গোলকিপার সুজন হোসেনকে না নামালেও পারতেন হাভিয়ার কাবরেরা, কারণ সেই অর্থে গোলের তেমন চান্সই ক্রিয়েট করতে পারেনি নেপালিজরা। একই কথা খাটে অ্যাওয়ে টিম বাংলাদেশের ক্ষেত্রেও। জামাল তপু বর্মনদের খেলা দেখে মনে হয়েছে স্রেফ নিয়ম রক্ষার জন্যই মাঠে নেমেছেন সবাই। যে কটা অ্যাটাক হয়েছে তার মৃত্যু দেখা গেছে প্রতিপক্ষের ডি বক্সে ঢোকার বেশ আগেই। প্রস্তুতির এই হাল নিয়ে এখনই সব প্রশ্ন তোলা যাচ্ছে না, কারণ মূল দল এবার পাননি কোচ কাবরেরা। তবে একটা কথা নতুন করে প্রতি ম্যাচে প্রতিষ্ঠিত হয়, হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়ে সাজানো বাংলাদেশ আর তাদের ছাড়া বাংলাদেশ দলের মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। কিন্তু সেটা আর কতদিন? বিসিবির নির্বাচন থেকে সরে যেতে পারেন তামিম ইকবাল।